আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। তবে গল্পের নেশা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। শ্রী, মারে জানলাটা বন্ধ করে দে। উত্তুরে হাওয়ার দাপটে শরীরের হাড় কাঁপিয়ে দিল যে। হাওয়া বইতে দাও বাবা, মনে বড্ড প্রশান্তি আসছে। ওহ ওহ, এই মেয়েটা যত বড় হচ্ছে তত বেশি জেদি হয়ে উঠছে। এই শীতে এতক্ষণ ধরে ওইখানে বসে থাকলে যে নির্ঘাত নিউমোনিয়ায় পড়বি রে। কিচ্ছু হবে না বাবা, সে আছে তো, সে আমায় কিচ্ছু হতে দেবে না। কে? তুই কার কথা বলছিস? ওই যে সে, যাকে তুমি দেখেও দেখো না, যাকে তুমি চিনতে চাও না, বুঝতে পারো না, অথচ সে যে সর্বক্ষণ আমাদের আশেপাশে রয়েছে বাবা। বাতাসে নাক টেনে দেখো বাবা, কোনো গন্ধ পাচ্ছ না? খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। সময়টা ডিসেম্বরের শেষ। বাতাসে তীব্র শীতের রেশ রয়েছে। তার মধ্যে এই অসময়ের বৃষ্টিটা যেন ঠান্ডার প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। বিছানায় আধ শোয়া অবস্থায় এতক্ষণ একটি বই মন দিয়ে পড়ছিলেন সুমন্তবাবু। কই, আমি তো তেমন কোনো গন্ধ পাচ্ছি না রে মা। তুই কোন গন্ধের কথা বলছিস বলতো? বিরাট জানালার বাইরে একরাশ জমাট বাঁধা অন্ধকারে ডুবে রয়েছে বিরাট কালো জলের দিঘি। থেকে থেকে সেই জলে বিলি কেটে যাচ্ছে উত্তুরে বাতাস। এতক্ষণ জানালার পাশের ওই হাতির দাঁতের তৈরি আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কোমর ছাপানো কালো চুলে চিরুনি বোলাতে বোলাতে কথাগুলো বলে চলেছিল শ্রীপর্ণা। বাবা, কলকাতা থেকে গ্রামের এই জমিতে বাড়ি করে উঠে এলাম ঠিকই, তবে মন মানছে না। সারাক্ষণ মনে হচ্ছে আমার আশেপাশে কেউ যেন ফিসফিস করে কথা বলে চলেছে। ওসব তোর মূলের ভুল ধারণা, তেমন কিচ্ছু নেই। কিন্তু মায়ের হঠাৎ এমন শরীর খারাপ কিভাবে হলো বলতে পারো? আমাদের কারোর সাথে কথা বলে না, খায় না, ঘুমায় না, কেউ কাছে এলে তেড়ে আসে। কিন্তু মা তো এমন ছিল না বাবা। জানি না শ্রী, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক একইভাবে আমিও বুঝতে পারছি না, আর তোমায় বোঝাতেও পারছি না যে জানালা বন্ধ করলেই কেমন যেন ঘরের ভেতরটা গুমোট হয়ে আসে, নাকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ এসে লাগে। তুমি পাও কিনা জানি না, কিন্তু আমি পাই। আমি তো তেমন কিছু অনুভব করতে পারছি না, কি করে বলি বল দেখিনি। আজ তোমার পাশে এই ঘরে এই খাটে মায়ের থাকার কথা, কিন্তু দেখো, মাকে আলাদা ঘরে আটকে রাখতে হচ্ছে। ভয় হচ্ছে বাবা, ভীষণ ভয় হচ্ছে। অনেক সময় স্থান পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের ভেতরেও নানান পরিবর্তন ঘটে। উত্তর কলকাতার জাঁকজমক ছেড়ে এই প্রত্যন্ত গ্রামে জমি কিনে জীবনের সকল সঞ্চয় দিয়ে বাড়ি করলাম। ভাবলাম এইবার সব ঠিক হবে, ভালো হবে, কিন্তু এই এই কে যেন হাসলো না? আমি স্পষ্ট শুনলাম। আওয়াজটা বাইরে থেকে আসছে বাবা। চুলের পরিচর্যা ছেড়ে এবার স্ত্রী জানালার কাছে এসে দাঁড়ালো। বিছানা ছেড়ে মাটিতে পা দিলেন সুমন্তবাবুও। বাইরে যতদূর দেখা যায় ওই কালো জলের দিঘির পাশে একটি প্রাচীন নিম গাছ আছে। তার ঝুঁকে থাকা ডালপালা ছুঁয়ে রয়েছে মাটি। শব্দটা ওখান থেকে এসেছে, আমি নিশ্চিত। কিন্তু বাবা, এত রাতে ওখানে কে হাসে? একবার নিচে গিয়ে দেখবে? এখন এই রাতে ওই পুকুরের দিকে যাওয়াটা কি ঠিক হবে? উফ,
ভয়ে আমার পাওয়ার কথা আর তুমি পাচ্ছ। চলো না একবার ঠিক দেখিয়ে আসি, বলা তো যায় না, হয়তো সেখানে কেউ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। শ্রীপর্ণার শেষ কথাগুলোতে ঠিক বিদ্রুপ মেশানো ছিল নাকি ভবিষ্যতের ইঙ্গিত বলা কঠিন। হঠাৎ দিঘির জলে যেন কিছু একটা জোরে পড়ার শব্দ হলো। দুজনেই আবার চমকে উঠল। ঠিক আছে, তুই যখন বলছিস চল দেখাই যাক। আর যদি ফিরতে না পারো? মানে? ও কিছু না, চলো দেখে আসি। দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলতেই এক ঝাঁক ঠান্ডা বাতাস যেন তাদের মুখে ঝাপটা মেরে গেল। এতক্ষণ ধরে শ্রী যেই আয়নার সামনে বসে চুল আঁচড়ে যাচ্ছিল, সেখানে ফুটে রয়েছে শ্রীয়েরই প্রতিবিম্ব। আয়নার থেকে হাত 10 দূরে থাকলেও আয়নায় ফুটে ওঠা তার প্রতিবিম্ব খানিক আগে যেভাবে শ্রী চুল আঁচড়ে চলেছিল, ওই একইভাবে চুল আঁচড়াচ্ছে। অদ্ভুত এক খস খস শব্দ ভেসে আসছে। কালো চুলে হাত বোলাতে বোলাতে সে মুখ দিয়ে কি যেন বিড় করে দুর্ভেদ্য ভাষায় মন্ত্র পড়ে চলেছে। তার শরীরটা যেন কালো অন্ধকারে ঢাকা। দরজার সামনে থাকা স্ত্রী আর সুমন্ত বাবুকে দেখে প্রতিবিম্বের ওই ছায়া অদ্ভুতভাবে হেসে উঠল। কিন্তু তারা দুজনে ঘটনাটি লক্ষ্য না করি সোজা বাইরে বেরিয়ে যায়। মৃত্যু যখন নিজে আসে তখন বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে দেয়। লাশের পরে লাশ পাহাড় জমতে থাকে, তবুও রক্তের গন্ধ মুছে না। মরবি, তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না, কেউ না। আমি কাউকে বাঁচতে দেব না। ধীরে ধীরে স্ত্রীর প্রতিরূপ অদ্ভুতভাবে তার দুই কালো হাত পায়ে ভর দিয়ে আয়নার ভিতর থেকে গোটা শরীরটাকে বাইরে বের করে আনল। এতক্ষণ যে নাইট ল্যাম্পটা টিম টিম করে কাঁপছিল, সেটি প্রচণ্ড শব্দ করে ফেটে গেল। মাটিতে গড়িয়ে পড়ল কাঁচের টুকরো। ধীরে ধীরে কালো অবয়বটা ভাসতে ভাসতে দরজার বাইরে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে কিছু শব্দ ভেসে এলো, যেন কেউ জানালার গ্রিলে ক্রমাগত মাথা ঠুকে চলেছে। এসেছে, সে এসেছে, এবার মরবে, মরবে, মরবে। দূরে কালো দিঘির কাছে দেখা গেল একজোড়া কালো ক্ষীণ রেখা। সেদিকে তাকিয়ে আবারও সুপ্রীতি বলে উঠল, মর মর মর, মরার ভাগ না গুছিয়েছে যখন মর না, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। মা, মা গো, আর কত কষ্ট পাবে, এভাবে যে তোমায় দেখতে পাচ্ছি না। কে কে ওখানে, কে? কোথা থেকে যেন এক দমকা বাতাস সাথে করে এক ছায়া শরীর সুপ্রীতির ঘরে প্রবেশ করল। কে ওখানে? ওকে দেখতে পাচ্ছি না কেন, কে? প্রত্যুত্তরে একটা হাড় হিম করা হাসি ভেসে এলো। ঘরের আলোটা দপ দপ করতে করতে এক সময় নিস্তেজ হয়ে পড়ল। না, আর কিছু দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। শুধু নাকে ভেসে আসছে একটা মাংস পোড়া গন্ধ। সেই গন্ধ, এই অসহ্য গন্ধটা আমার আমার পিছু ছাড়ছে না, কিছুতেই পিছু ছাড়ছে না। এই গন্ধ বুঝি তোমার পছন্দ নয়? না, একদম না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা, চলে যা বলছি। আমি যে তোমার কষ্ট ঘোচাতে এসেছি। আমার আমার বড্ড কষ্ট, খুব কষ্ট, চলে যা। আমি জানি তো, এসো,
আমার কাছে এসো। শব্দের উৎস অনুসন্ধান করতে করতে ধীরে ধীরে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সেই দিকে এগিয়ে যেতে লাগলো সুপ্রীতি। আর ঠিক সেই মুহূর্তে একই গলার আওয়াজ তার ডান দিক থেকে শোনা গেল। এই তো আমি এখানে, আমায় ধরো, দেখি তো ধরতে পারো কিনা। চকিতে ডান দিকে ফিরল সে, কিন্তু কই, সেখানে তো কেউ নেই। এই তো আমি এখানে, এসো, আমার কাছে এসো। এবার শব্দটা ঠিক বাম দিক থেকে আসছে। আবারও টলমলো পায়ে সুপ্রীতি বাম দিকে ঘাটটা ঘোরাতেই তার চোখের ঠিক সামনে ফুটে উঠল একজোড়া জ্বলন্ত চোখের মনি। ভয়ে 2 পা পেছনে এসে দাঁড়ালো সুপ্রীতি। কি হলো, ভয় পেলে বুঝি? ভয় আমার বড় পছন্দের, যখন কেউ আমায় ভয় পায় বড্ড ভালো লাগে। এসো, আমার কাছে এসো। এতক্ষণে যেন সম্বিত ফিরেছে তার। সাথে সাথে চিৎকার করে উঠল সুপ্রীতি, বাঁচাও, বাঁচাও, আমায় শেষ করে দেবে, বাঁচাও, বাঁচাও। তবে সেই গলার স্বর এতটাই ক্ষীণ যে শ্রীপর্ণা কিংবা সুমন্ত বাবুর কান অবধি পৌঁছল না। এদিকে ঘরে থাকা সেই কালো ধোঁয়া অবয়ব ধীরে ধীরে শূন্যে পাক খেতে খেতে সুপ্রীতির শরীরে গিয়ে মিশছে। মুহূর্তের মধ্যে জ্বলে উঠল তার 2 চোখ, মুখে ফুটে উঠল এক কুটিল হাসি। ধীরে ধীরে সে তার পরনের শাড়ি আর অন্তর্বাস এক ঝটকায় খুলে মাটিতে ছুঁড়ে মেরে বিবস্ত্র শরীরটা নিয়ে মাটিতে উপুড় হয়ে বসল। কড়িকাঠের দিকে তাকিয়ে অদ্ভুত এক পৈশাচিক গলায় বলে উঠল, তাই হবে, যা চাইছ তাই হবে, তাই হবে। খাটের পাশে থাকা কাঠের টেবিলে রাখা ফুলদানি থেকে 2 দিন আগের শুকিয়ে যাওয়া সাদা টগর ফুল এক ছটকায় মাটিতে ফেলে দিল সুপ্রীতি এবং সেই ফুলদানি দিয়ে সজোরে এক বাড়ি মারে নিজের মাথায়। 1 বার, 2 বার, 3 বার। 3 বারের আঘাতে মাথা থেকে এক ঝলক উষ্ণ রক্ত তার কপাল বেয়ে চিবুক হয়ে টপ টপ করে মাটিতে ঝরতে লাগলো। মর 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 সুপ্রীতি, তুই মর, তোকে মরতেই হবে, মরতেই হবে। শক্ত, শক্ত, অনেক রক্ত। কতদিন রক্তের স্বাদ পাই না। গল্পে বর্ণিত সকল দৃশ্য গল্পকারের কল্পনা প্রসূত, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আমাদের পছন্দের জিনিসের ওপর যদি অন্য কেউ অধিকার করে বসে থাকে, আমরা কি তা সহজে মেনে নিতে পারবো? ঠিক যেমন আমরা পারি না, তেনারাও পারেন না। কাদের কথা বলছি জানেন তো? রাতের বেলায় তাদের নাম কিন্তু নিতে নেই। তবে গল্পের শেষে সঠিক উত্তর না দিতে পারলে হয়তো পিছু ধাওয়া করতেও পারে। তাই সাবধান, গল্প শোনা শুরু করছেন যখন পুরোটা শুনে উত্তরটাও দিয়ে যাবেন, মনে থাকে যেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক আর্য রায়ের কলমে কামিনীর তেষ্টা। তুমি ঠিক শুনেছিলে তো বাবা? হ্যাঁ মা, আমার ভুল হয়নি। শব্দটা ঠিক এই গাছের ওপর থেকে এসেছে। কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি নিশ্চিত খানিকক্ষণ আগেই এই গাছের ওপরই আওয়াজ শুনেছি। আমরা যখন এই কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে এদিকে আসি, স্পষ্ট শুনেছি যে এই নিম গাছের ওপর কে যেন শব্দ করে উঠল।
ও তোমার মনের ভুল, কেউ কোথাও নেই। চলো ফিরে যাই, মায়ের ওষুধ দেওয়ারও সময় চলে এলো, মাকে ওষুধ দিয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, চল। তারা পিছন দিকে ফিরতেই যাচ্ছিল। ঠিক সেই সময় বাতাসে অদ্ভুত অজানা এক মন্ত্রের উচ্চারণ কানে ভেসে এলো। কান পেতে শুনলেন সুমন্তবাবু, এবং শুনে অস্ফুটে খানিকটা নিজের মনেই বলে উঠলেন, সর্বনাশ, এ যে মারণ ক্রিয়ার মন্ত্র। কিছু বললে বাবা? ও কিছু না, কে যেন ফিসফিসিয়ে কিছু বলছে না? তাই তো মনে হচ্ছে। এ কি, এত বাতাস কোথা থেকে এলো? দিঘির শান্ত জলে যেন তাণ্ডব সৃষ্টি হয়েছে। ওই নিম গাছের উপর দেখা যাচ্ছে একজোড়া জ্বলতে থাকা আলো। হঠাৎ সেই মেয়েলি কণ্ঠের খিলখিল হাসির শব্দ তাদের কানে ভেসে এলো। পালাও পালাও বাবা, এখানে আর এক মুহূর্ত না। দুজনে পাগলের মতন ছুটতে লাগলো। সুমন্তবাবুর বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। অন্ধকারের সামনের পথটুকু ভালোভাবে দেখা যাচ্ছে না, শ্রীপর্ণাকেও দেখা যাচ্ছে না আর। কিন্তু তার সামনে একটা অদ্ভুত ধূপধাপ পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। আওয়াজটা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় তার পেছন থেকে একটা চেনা গলা শুনতে পেলেন তিনি। বাবা, ওইদিকে কোথায় যাচ্ছ? বাড়ি তো এদিকে। থমকে দাঁড়ালেন। কে কথা বলছে? শ্রীপর্ণা তো তার সাথেই সামনে এগোচ্ছিল, তাহলে পেছনে কে? তিনি চকিতে ঘাড় ঘোরাতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় সামনে থেকে আবারও শ্রীপর্ণার গলা ভেসে এলো। এ কি, তুমি থামলে কেন? বাড়ির ভেতরে এসো। সামনের দিকে ফিরতে আবারও পেছন থেকে ভেসে এলো শ্রীপর্ণার গলা। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে তো কিছু নেই। এদিকে এসো বাবা, পেছন ফিরে কাকে দেখছো? ওহ ওহ, আমি আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না। এসব 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 কি ঘটছে? বাবা, বাবা আমি এখানে বাবা। এই তো, আমার হাত ধরো। না বাবা, এই তো আমি দেখতে পাচ্ছ না বুঝি? চেয়ে দেখো। সুমন্তবাবুর চারিদিকে শুধু একই গলা। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলেন তিনি। ফোনের টর্চটা বের করে সামনের দিকে আলো মারতেই দেখতে পেলেন সেখানে শ্রী দাঁড়িয়ে রয়েছে। তবে তার মুখের সামনেটা চুল দিয়ে ঢাকা। অদ্ভুতভাবে ঘাটটা মাটির দিকে ঝুঁকিয়ে মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলে চলেছে। এগিয়ে গেলেন তার দিকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বাবা বলে কেউ যেন তার সজোরে হাত চেপে ধরে পেছন দিকে টেনে আনলো। মাটিতে ছিটকে পড়ে সুমন্তবাবু দেখলেন তার সামনে আবারও সেই শ্রী দাঁড়িয়ে। ওদিকে কোথায় যাচ্ছিলে? আমি সময় মতো না এলে যে কি হতো। কিন্তু কিন্তু তুই তো সামনে ছিলি মা, তাহলে? আমি ওই হাসির শব্দ আর নিম গাছের উপর দুটো চোখ থেকে ভয় পেয়ে পালাতে শুরু করলাম। বাড়ির দরজার কাছে এসে দাঁড়াতেই দেখি তুমি পেছনে নেই। আমার আগেই সন্দেহ হয়েছিল। প্রায় 7 একর জমি, যার মধ্যে বাগান রয়েছে, দিঘি রয়েছে, আবার এতটা খালি জমি কেউ এত সস্তায় কেন বিক্রি করছে? বাবা, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ, সমস্যাই বটে। তুমি আগে ভেতরে এসো, বাকি কথা সেখানে হবে। লোডশেডিং হয়েছে, অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই। সম্ভবত আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই কারেন্ট চলে গিয়েছে। কিন্তু এতক্ষণ যা হলো সেগুলো কি? কি সব বিড়বিড় করছো? রাত হয়েছে, ঘুমাও তো দেখি, পরে ভাববে এসব। কি ব্যাপার মশাই, আজ এত অন্যমনস্ক দেখাচ্ছে যে? খেলায় মন নেই বুঝি? কই, এই তো খেলছি। দাবার বোর্ডের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে সুমন্তবাবু তার ঘোড়াকে 2.5 কদম কালো ঘুঁটির রাজার দিকে এগিয়ে দিলেন। আরে মশাই, এইভাবে চারিদিক থেকে ঝেঁকে ধরলে
আমি কোথায় যাব বলুন দেখি? এদিকে আমার গড় 4টে বোড়ে আর মন্ত্রীকেও তো আপনি খেয়ে বসে আছেন। হে বাধার উপায় কি বলুন? সুমন্তবাবুর বিপরীতে বসে থাকা ব্যক্তিটি তার নিজের মাথায় আঙুল দিয়ে 2বার টোকা মেরে রাজার থেকে 5 খোপ দূরে থাকা নৌকোটি খানিক এগিয়ে দিতেই সুমন্তবাবুর ঘোড়াকে কেটে দিলেন। কি ব্যাপার বলুন তো? আপনি তো এত কাঁচা খেলোয়াড় নন মশাই। উপায় 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 কি সত্যি আছে? আরে তখন থেকে কি উপায় উপায় করছেন বলুন তো? বাঁচার উপায়? রতিন মাস্টার, বাঁচার উপায় কি সত্যি আদৌ আছে? সে তো এখনো আপনি চাইলে তুড়ি মেরে জিততে পারেন। সত্যি আমি পারবো? আলবাত পারবেন। দাঁড়ান, একটু চা করে আনি, আপনি বরং বসুন। আরে এ কি মশাই, খেলা ছেড়ে চা করতে উঠলেন যে? আপনার স্ত্রী বা মেয়ে বাড়িতে নেই নাকি? না, ওই শ্রী ওর মাকে নিয়ে একটু ডাক্তারখানা গিয়েছে। আপনার স্ত্রী কি অসুস্থ? অসুস্থ? ওটা কি সত্যি কোনো অসুখ? ওই দেখুন আবার কি সব বিড়বিড় করে যাচ্ছেন, এ তো মহা সমস্যা। আজ রবিবার ছুটির দিন, তাই ভাবলাম স্কুল যখন বন্ধ তখন যাই, আপনার সাথে কয়েক গান দাবাই খেলে আসি। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা ব্যাপারে বেশ বিচলিত। কিছু কি হয়েছে? হয়ে থাকলে আমায় বলুন, খুলে বলুন, কেন লুকাচ্ছেন? আচ্ছা আচ্ছা রতিন বাবু, এই জায়গাটা সম্বন্ধে আপনার কোনো জ্ঞান আছে? মানে মানে আমি তো এই জায়গাটা দালাল মারফত কিনেছিলাম। আপনি তো জানেন কলকাতায় আমি এক বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতাম, খানিকটা ওই আধা সরকারি বলতে পারেন। তারপর একদিন কর্মী ছাঁটাই শুরু হলো, আমারও চাকরি গেল, আর শহরে থাকতে পারলাম না। ভেবেছিলাম গ্রামে এসে একটা জমি বাড়ি কিনে থাকবো। একটা পোলট্রি ফার্মও করেছি, বাড়ির পিছনে আছে। হ্যাঁ জানি তো। আমি আপনাকে আজই দেখাবো। তবে তবে তার আগে ওটা বললেন না যে? আচ্ছা, জমির ব্যাপারে দেখুন, আমিও এখানকার স্থানীয় নই। আমার বাড়ি পাটুলিতে। এখানে প্রাইমারি স্কুলের অঙ্কের শিক্ষক হয়ে এসেছি মাত্র 4 বছর। আশা অবধি তো জমিটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকতে দেখেছি। শুনেছি এই গ্রামে আগে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, এটা নাকি তারই জমি ছিল। তবে পরে শুনেছিলাম ওটা নাকি উনি একটা দালালের কাছে বিক্রি করে দিয়েছিলেন। সেই দালাল মারফত আমি কিনেছিলাম রতিন মাস্টার। যাকে আমি চা করে আনি, হ্যাঁ? তারপর না হয় বাকি খেলাটা খেলে নিয়ে আপনাকে ফার্মে ঘুরিয়ে আনবো। আচ্ছা, আপনি বরং চা বানিয়ে আনুন, আমি না হয় ফার্মটা নিজেই দেখে আসি, কি বলেন? ঠিক আছে, তাই করুন। সকাল থেকে আমারও ওই দিকটা যাওয়া হয়নি, ওর শরীরটা খারাপ, সেই নিয়ে আর কি। কিন্তু আপনার স্ত্রীর ঠিক কি হয়েছে বললেন না যে? কি যে হয়েছে চাই, আমিও তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু বললেন? ও না না, তেমন কিছু না। আপনি যান, ঘুরে আসুন, তারপর বলছি সব কিছু। রান্নাঘর থেকে অনবরত টুংটাং শব্দ কানে আসতেই দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ালেন সুমন্তবাবু। মনে মনে ভাবলেন কোনো বিড়ালের কাজ হয়তো, কিন্তু দরজাটা ঠেলতেই চমকে গেলেন তিনি। দরজা ভেতর থেকে বন্ধ। বাসনপত্রের শব্দ ছাড়াও ভেতর থেকে আরও একটি শব্দ কানে ভেসে আসছে, কিছু একটা খাওয়ার শব্দ। ঘরে তো আমি আর মাস্টার ছাড়া কেউ নেই, উনি তো ফার্মের দিকে গেলেন। তাহলে রান্নাঘরের দরজা বন্ধ কেন? আর ভেতরেই বা কে? কে ভেতরে? রান্নাঘরের ভিতরের আওয়াজটা মুহূর্তের মধ্যে থেমে গেল। তিনি আবারও জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন। যদি চুরি করার মতলব নিয়ে ভেতরে আসো, তাহলে কিন্তু বাইরে দিয়ে শিকল তুলে আমি পাড়ার লোক ডাকবো। বলো ভেতরে কে, বলো। কোনো সাড়া নেই, সব কিছু শান্ত, যেন সেখানে কিছু ঘটেইনি। কেউ সেখানে নেই, কিন্তু পর মুহূর্তেই একটা খিলখিলে জোড়া হাসির শব্দ শুনে গেল। দুটোই
মেয়েলি কণ্ঠের হাসি। চমকে পেছনে 2 পা পিছিয়ে যেতেই রান্নাঘরের দাওয়ায় পা লেগে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন তিনি। আর ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক বাতাস এসে যেন রান্নাঘরের দরজাটা খুলে দিল। কিন্তু ভেতরে আর কাউকে দেখতে পেলেন না তিনি। তবে যা দেখতে পাচ্ছেন তা ভয়ঙ্কর ছাড়া আর কিছু নয়। পুরো রান্নাঘরের মেঝেতে মুরগির পালক, কাঁচা মাংস আর রক্ত ছিটিয়ে আছে, যেন কেউ কাঁচা মুরগির মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে রেখে গেছে। এ কি? এসব কি? কারা করলো? কারা ছিল ভিতরে? সুমন্ত বাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। এসব এসব কিভাবে হলো সুমন্ত বাবু? আমি আসার পর খামারের এই অবস্থা দেখে তো ঘাবড়ে গিয়ে আপনাকে ডাকলাম, আর এখানে এসব। জানি না রতিন বাবু, আমি কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে ঢুকছে শ্রীপর্ণা আর তার মা। সুপ্রীতি দেবীর মাথায় ব্যান্ডেজ বাঁধা। ঘরে ঢুকতে ঢুকতে তিনি দুজনের কথোপকথন শুনতে পেয়ে আঁতকে ওঠেন। জানি না সুপ্রীতি, একটু আগে আমি ভিতরে হাসির শব্দ শুনেছি, আর তারপর দরজা খুলতে দেখছি রান্নাঘরের মধ্যে এই অবস্থা। কি আবার শুনতে পেয়েছো তুমি সেই হাসির শব্দ? হ্যাঁ রে মা, বারবার কেন ওই হাসির শব্দ শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। এবারে তো জোড়া হাসির শব্দ পেয়েছি। আমিও তো বুঝতে পারছি না মশাই, আপনার কি হয়েছে ঝেড়ে কাশুন দেখি। আর বৌদি, আপনার মাথায় চোট লাগলো কি করে? আমি তো জানি না, ওনাকে জিজ্ঞেস করুন না, উনি মনে হয় সবটা বলতে পারবেন, বলতে পারবেন। আমি জানি, আমি কি করে জানবো? উফ, এখানে কি চলছে কেউ কি আমাকে বলবেন? আমি যে নিজেও কিছু বুঝতে পারছি না। খামারের ভেতরে যে কটা মুরগির মৃত শরীর পড়ে রয়েছে, তাদের দেখলে যে কেউ আতঙ্কে শিউরে উঠবে। দেখে মনে হচ্ছে তাদের ডানাগুলো সজোরে কাঁধ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, মাথাটা এক কামড়ে ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে। জায়গাটা ভালো করে দেখতে হবে, যদি কিছু পাওয়া যায়। চলুন একবার। সবাই মিলে ফার্মের দিকে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো শ্রী। পেছন দিক থেকে কে যেন অদ্ভুত স্বরে তার নামটা ধরে ডেকে উঠল। শ্রী ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই এক অস্বচ্ছ কালো জমাট বাঁধা ধোয়া মুহূর্তের মধ্যে তার বিস্ফারিত 2 চোখকে উপেক্ষা করে তার শরীরের ভেতরে প্রবেশ করল। স্থির হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল সে। ওইদিকে পেছন থেকে বাকিতে টুকরো টুকরো কথা ভেসে আসছে। আমার মনে হয় এটা কোনো জন্তু জানোয়ার বা শিয়াল গোছের কিছু হয়তো এই কাজটা করে থাকবে। না না না, এ অন্য কারোর কাজ, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নইলে ওই হাসির আওয়াজ। কি ঘটতে চলেছে আমায় দয়া করে একটু বলবেন কেউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে এক জান্তব স্বর কানে ভেসে আসতে সকলে পিছনে ফিরে চাইল। শ্রী দাঁড়িয়ে রয়েছে, তার ঘাড়টা সামনের দিকে ঝুঁকে, মাথার রুক্ষ চুল তার মুখের সামনেটা পড়ে মুখটা ঢেকে দিয়েছে, এবং ক্রমাগত মাথাটা বারবার সামনের দিকে দোলাতে দোলাতে ওই একইভাবে জান্তব স্বর করে চলেছে। তার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে একটা অদ্ভুত গড়গড় আওয়াজ ভেসে আসছে। ধীরে ধীরে সে তার পরনের বস্ত্র ছিঁড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। তার অনাবৃত শরীরের দিকে সুমন্তবাবু আর রথিন মাস্টার লজ্জায় না তাকিয়ে মাথা নিচু করে নেন। সুপ্রীতি দেবী এগিয়ে গিয়ে শ্রীপর্ণাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার মাকে এক ধাক্কায় ফেলে দেয়। এ কি মা,
থাম 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 থাম, এমন করিস না। কেন করছিস এমন? লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে সবার। মাথা নিচু করে সুমন্তবাবু করুণ স্বরে বলে উঠলেন, জি জি, এমন করিস না শ্রী, থাম থাম। 2 দিন আগে ঠিক এমনটা যে তোমারও হয়েছিল সুপ্রীতি। আমার? আমাকে দয়া করে একটিবার বলুন কি ঘটতে চলেছে। খেলা খেলা হচ্ছে মাস্টার, খেলবে নাকি? ভারী মজার খেলা। শ্রী মুখের সামনে থেকে চুলটা সরিয়ে ঘাটটা ঘোরাতেই একটা কট কট শব্দ কানে ভেসে এলো সবার, এবং বড় মুহূর্তেই সেই অদ্ভুতভাবে হাতের চেটো দুটো পেছন দিকে করে কাঁধটাকে পেছনে ঠেলে পায়ের গোড়ালি দুটো ঠিক ইংরেজি ভি আকৃতি করে 2 দিকে ছড়িয়ে আবারও বলে উঠল, খেলা খেলা, রক্তের খেলা, রক্তের খেলা। এ কি অবস্থা? মাস্টার, ও মাস্টার, আমায় তোমার কেমন লাগে মাস্টার? ইচ্ছে হয় ভোগ করতে? হ্যাঁ, ইচ্ছে হয়। কথাটা বলতে বলতে তার জিভটা বের করে ঠোঁট দুটো একবার চেটে নিল শ্রী। তার সারা শরীর এখন মোমের মতন সাদা। চোখের মণি দুটো পেছন দিকে উল্টে গিয়ে সাদা অংশটা বেরিয়ে এসেছে। ঠোঁটে লেগে রয়েছে পৈশাচিক হাসি। সরু কোমরটা দুলিয়ে এক অদ্ভুত কামনাময় অভিব্যক্তি ছড়াতে ছড়াতে একটু একটু করে সে রথিন মাস্টারের দিকে এগিয়ে আসছে। আমি আজ আসি, পরে কোনো একদিন নয় বসা যাবে। আসি মেয়ে, আসছি। কথাটা অসম্পূর্ণ রেখেই রথিন মাস্টার বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ভারী মজা, ভারী মজা। শ্রীমা আমার, এবার চুপ কর মা, শান্ত হ তুই। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। আবারও হাড় ভাঙার একটা কটকট শব্দ। ধীরে ধীরে সে তার মায়ের দিকে চাইল। কেন, তোমার জাগে না বুঝি? বলো বলো, জাগে না? দেহের খিদে, আত্মার খিদে, মনের খিদে। আর সহ্য করতে পারল না সুপ্রীতি দেবী। ঠাস করে একটা থাপ্পড় কষিয়ে দিল শ্রীয়ের গালে। থাপ্পড় খেয়ে শ্রী চিৎকার করে সুপ্রীতির গলা চিপে দেওয়ালে ঠেসে ধরল। সাহস কি করে হয়? হ্যাঁ, আমায় মারার সাহস তোর কি করে হয়? শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। ছাড় ছাড়, ওটা তোর মা হয়, ছাড় ওকে। মা শব্দটা শুনে অদ্ভুত একটা ছলছল চোখে শ্রী বলে উঠল, মা, মা, ও মাকে মেরে ফেলেছে। ও কাউকে ছাড়েনি, আমাকেও না। আমিও কাউকে ছাড়বো না, কাউকে না। শব্দের তীব্রতা এতটাই বেশি যে তাদের কানে যেন তালা ধরে যাচ্ছে। ওইদিকে মাস্টার রথিন হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে ওপরের দিকে তাকিয়ে দেখল ছাদে ফাটল ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র চিৎকার করে সুমন্ত বাবু এক হাত দিয়ে মুহূর্তের মধ্যে রথিন বাবুকে নিজের দিকে টেনে নিতে ছাদ থেকে সশব্দে একটা ভারী সিমেন্টের টুকরো মাটিতে আছড়ে পড়ল। ঠিক সেই সময় শ্রীয়ের পা দুটো মাটি থেকে শূন্যে ভাসতে ভাসতে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো। তার সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া হাত তখনও সুপ্রীতির গলায় বসে রয়েছে। সুপ্রীতি দেবীর চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। হাঁ হয়ে থাকা মুখ দিয়ে শ্বাস বায়ুটুকু টানার বৃথা চেষ্টা করে চলেছেন তিনি। হঠাৎ শূন্যে শ্রীয়ের শরীরটা কয়েকবার থরথর করে কেঁপে উঠতে তার হাঁ হয়ে থাকা মুখ দিয়ে গল গল করে কালো ধোঁয়ার কুণ্ডলি
বাতাসে মিলিয়ে গেল। শ্রীয়ের শরীরটা ধপ করে মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তেই সকলে মিলে তাকে ঘিরে ধরে। সুপ্রীতি দেবী শ্রীয়ের অনাবৃত দেহটাকে কোনো মতে কাপড় দিয়ে মুড়ে তাকে ঘরের ভেতর নিয়ে চলে যায়। হঠাৎ কি হলো শ্রীপর্ণার সাথে, সবই এখন তাদের কাছে রহস্য হয়ে উঠেছে। বিষয়টা সুবিধের ঠেকছে না মশাই। এইবার তো কিছু বলুন, এইভাবে চুপ করে থাকবে না দয়া করে, নইলে আমি চাইলেও কিছু করতে পারবো না। বলুন। মাস্টার, সবই আমার দুর্ভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো দেখতেই পাচ্ছি। কতদিন ধরে সব চলছে সুমন্তবাবু? প্রায় মাস খানিক। সেই কারণে কি আপনি আমার কাছে এই জমিটার ব্যাপারে জানতে চেয়েছিলেন? এই জমিতে কোনো দোষ আছে সেই ব্যাপারে আমি নিশ্চিত মাস্টার। এখানে এমন কিছু রয়েছে যা যা আমার ধারণার বাইরে। কিছু যে রয়েছে সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম। আমি বেশ কিছু বছর ধরে এখানে রয়েছি, কিন্তু সত্যি বলছি আমি এই জমির ব্যাপারে কারোর কাছে কিচ্ছু শুনিনি, কিছু যে বুঝতে পারছি না। শুরুর দিকে সবটা ভালোই ছিল মাস্টার। কলকাতার বাড়ি ছেড়ে আর্থিক অনটনের কারণে এখানে এই গ্রামে অল্প দামে জমি পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি বানিয়ে বাকি জীবনটা ভালোভাবে কাটাবো। মেয়ের বিয়ের বয়স হচ্ছে। বাংলায় স্নাতক ডিগ্রিটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আগেই করে নিয়েছিল। সব ভালোই চলছিল। অবসরে সাহিত্য চর্চা করতুম, বইটইও বেশ কয়েকটা লিখেছি। পুরনো দোকান থেকে কিছু কাঠের আসবাবপত্র কিনে নিয়ে নতুনভাবে পলিশ করে বাড়িটা সাজালাম। কিন্তু আজ যা দেখলাম। ভয় হচ্ছে, ভয় হচ্ছে, তাই তো মাস্টার, ভয় হচ্ছে তো? না মানে এটাই ভাবছেন তো যে কোন কুক্ষণে আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, কি তাই তো? ছি 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 ছি, এমনটা মোটেই নয়। দেখুন, কি হচ্ছে আমি সেটা জানি না, তবে আমার স্থির বিশ্বাস এ কোনো অপশক্তির কাজ। অপশক্তি? আপনি কি বুঝতে পারছেন না এত কিছু দেখে? সুমন্তবাবু মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। বিছানায় তখন শ্রী ঘুমে অচেতন হয়ে পড়ে রয়েছে। খানিক আগেই গাঁয়ের এক ডাক্তার এসে তাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেছেন। তিনি বলেছেন শ্রীয়ের নাকি কোনো মানসিক সমস্যা হয়েছে, তাই ভালো মানসিক রোগের চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়ে গিয়েছেন। ওদিকে রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে। সুপ্রীতি দেবী রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে রান্না চাপিয়েছে। অনেকটাই দুপুর হয়ে গিয়েছে। জানেন মাস্টার, কিছুদিন আগে যেমনটা আজ স্ত্রীকে দেখলেন তেমনই অবস্থা আমার স্ত্রীর হয়েছিল। দিনে শান্ত থাকতো, কিন্তু কিন্তু রাত নামলে উন্মাদের মতো আচরণ করত। জিনিসপত্র ছুঁড়ে মারত, দাঁত খিঁচিয়ে আমাদের আক্রমণ করতে আসতো। ওকে আমরা একটা ঘরে বন্দি করে রেখেছিলাম যাতে কারোর কোনো ক্ষতি করতে না পারে। সেদিন ফুলদানি দিয়ে নিজের মাথা ফাটিয়ে সেই রক্ত নিজেই নিজেই চেটে চেটে খাচ্ছে। বলেন কি মশাই? আগে হ্যাঁ, এমনকি আমিও এমন অনেক কিছু দেখেছি যা যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আজ আমিও তাদের সাথে যেতুম ডাক্তারের কাছে, কিন্তু জানি না কেন কাল রাতের পর থেকেই মাথাটা অসম্ভব ভারী হয়ে রয়েছে। ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ হাত পা অবশ্যই গিয়েছিল। তারপর তো আপনি এলেন, সব সব নিজের চোখেই দেখলেন। দেখুন, যা বুঝছি এটা কোনো ডাক্তারের কর্ম নয়। আপনি কোনো ভালো ওঝা কিংবা তান্ত্রিককে ডেকে পাঠান। কিন্তু মাস্টার, এমন কাউকে তো আমি চিনি না। আমি একজনকে চিনতাম বটে, চিনতাম মানে নাম শুনেছি। সদরে তার চেম্বার রয়েছে। চলুন না আজ একবার সেখান থেকে ঘুরে আসি। ওনার নাম শ্রী রমেশ্বর বাগচি। জ্যোতিষবিদ্যায় MA, এমনকি PhD অবধি করেছেন। কি যাবেন নাকি? চলুন একবার ঘুরে আসা যাক। হ্যাঁ, দুপুরের খাওয়াটা সেরে বেরোনো যাক তবে। জানো গিন্নি, একজন ভালো জ্যোতিষীর সন্ধান পেয়েছি। সদরে তার চেম্বার রয়েছে, বেশ নামডাক আছে শুনছি। সে ভালো, তবে এই ভূত পেরেতের অত্যাচার কি আর জ্যোতিষী বন্ধ করতে পারবে?
তার চেয়ে বরং কোনো তান্ত্রিককে ডাকো, বুঝলে? তাতেই বরং বেশি কাজ দেবে। এই অসময় তান্ত্রিক কোথায় পাই বলো দেখিনি? যেটা হাতের কাছে পাচ্ছি সেটাই তো দেখবো নাকি। যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। এও তো বলতে পারি না যে বাড়িটা ছেড়ে দাও, এতগুলো টাকা খরচ হয়েছে। সেটাই তো সমস্যা গিন্নি, নইলে কবেই ছেড়ে দিতুম। কিন্তু মুরগিগুলো তো মারা গেল, নতুন করে কোনো ব্যবসায় নামতে হবে। কি যা করি। কত বেবনে, আমরা এই কয়েকটা দিন কোনো মতে খেয়ে পরে ঠিক কাটিয়ে দিতে পারবো। তুমি ওসব বেবনে, বুঝলে? দেখো ওই জ্যোতিষী কি বিদেন দেন। ঠিক আছে, ঠিক আছে, আমায় এবার বেরোতে হবে। তোমরা কিন্তু সাবধানে থেকো গিন্নি। তোমরা এত বেবো না তো, আমাদের কিচ্ছু হবে না। দরকার পড়লে আমরা মা মেয়ে ঠাকুর ঘরে গিয়ে দৌড় দেব, দেখি তো কে আমাদের ক্ষতি করে। হ্যাঁ, ঠাকুর ঘরটা বেশ বড়, আমাদের রাধা মাধবের বিগ্রহ সেখানে রয়েছে। আশা করি সমস্যা হবে না, কয়েক ঘন্টার তো ব্যাপার। চলুন এবার, বেশি দেরি করলে চলবে না। গোল কাঁচের টেবিলটার ওপর বিভিন্ন পাথর, রত্ন, এসবের সাথে সাথে জ্যোতিষ বিদ্যা সংক্রান্ত বই এবং একটি আতশ কাঁচ পড়ে রয়েছে। বাস স্ট্যান্ড থেকে নেমে বাজারের পথ দিয়ে খানিকটা এগিয়ে গেলেই রামেশ্বর বাবুর চেম্বার। গোলগাল ভদ্রলোকটা সুমন্তবাবুর হাতের দিকে বেশ অনেকক্ষণ ধরে চেয়ে কি যেন দেখে চলেছেন। থেকে থেকে পাশে রাখা এক ডায়েরিতে কি সব যেন লিখছেন। আর কতক্ষণ লাগবে কিছু কি বুঝতে পারলেন? আপনাকে তো সবই বলেছি। শনি গ্রহ বক্রীতে রয়েছে, মঙ্গল স্নানচ্যুত হয়ে আপনার জন্মছকের সপ্তমে পা দিয়েছে। এদিকে বৃহস্পতি অত্যন্ত খারাপ। এসব তো জ্যোতিষী ভাষা, একটু সাধারণভাবে বুঝিয়ে বললে ভালো হয়। দেখুন, হঠাৎ করে গৃহের অবস্থান নিজের স্থান থেকে বিচ্ছিন্ন হওয়াটা অস্বাভাবিক। যেখানে ওনার জন্মছকে সবটাই একদম সঠিকভাবে চলছিল। হ্যাঁ, অভাব অনটন খানিকটা মাঝে এসেছিল, কারণ ওই সময় ওনার কালসর্প যোগ চলছিল। তবে তবে কি? আপনার উপর কোনো একটা বিরাট শক্তির কুদৃষ্টি রয়েছে। যিনি করছেন তিনি কোনো সাধারণ লোক কিন্তু নন। ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলবেন। দেখুন সুমন্তবাবু, আমি জ্যোতিষ, তান্ত্রিক নই। আমি গিয়ে গৃহবন্ধনী করে দিতে পারি, কিন্তু তাতে কতটা ফল হবে তা কিন্তু আমি জানি না, কারণ সে অসীম শক্তিশালী। ওই বাড়িতে কি ভূত আছে? ভূত? হাসালেন মশাই, ভূত কি এতটা শক্তিশালী হয়? যিনি এসব করছেন তিনি যে কে আমি জানি না, তবে নিঃসন্দেহে কোনো উচ্চ কোটি সাধনা স্তরের মানুষ। হতে পারে কোনো সাধক কিংবা তান্ত্রিক দেবী, অথবা অথবা কি? অপদেবী। অপদেবী শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে ঘরের আলোগুলো হঠাৎ করে কয়েকবার দপ দপ করে জ্বলতে নিভতে লাগলো। একটা অদ্ভুত ভাষা ভাষা শব্দ সেই ঘরের মধ্যে ভাসতে লাগলো। কেউ যেন বাতাসে ফিস ফিস করে এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্র পড়ে চলেছে। টেবিলটা থরথর করে দুলতে শুরু করেছে। টেবিলের মাঝে একটা চকচকে কাঁচের পেপারওয়েট রাখা ছিল। মুহূর্তের মধ্যে সেটি ছিটকে গিয়ে পড়ল মাটিতে। এ আপনারা কাকে সাথে করে এনেছেন? সে যে আমার জ্ঞানের চেয়ে অধিক শক্তিশালী। আপনি যে কোথায় বাড়ি করে রয়েছেন ভাবলেও আমার গায়ে একেবারে কাঁটা দিচ্ছে। এ আমার কম্য নয়। আপনারা যান দেখি, আমার অন্য মক্কেলের অপেক্ষা করছে। তাহলে এখন উপায়? আমি 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 জানি না, আপনারা অন্য কোথাও যান। আপনি আপনি একটা কিছু দয়া করুন। আমি আমি একজনকে চিনতাম, সে বহুকাল আগে। যদি ভুল না হই তাহলে এখন তার বয়স কমপক্ষে 70 ছাড়িয়েছে। বেঁচে আছেন কিনা বলা মুশকিল। একজন অঘোরতান্ত্রিক সন্ন্যাসী, নাম জটাধর। এখান থেকে মাইলখানেক গেলে যে শ্মশানটা পড়বে
অনেক বছর আগে তাকে ওখানেই প্রথম আমি দেখেছিলাম। তিনি শ্মশানচারী, ভবঘুরে মানুষ, ভীষণ রকচটা, ভয়ঙ্কর, সবসময় যেন রুদ্র রূপ ধরে রয়েছেন। ওনাকে বছর 20 আগে দেখেছিলাম। পারলে তিনিই পারবেন, কারণ এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা অন্তত আমার নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুজনেই চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় রামেশ্বরবাবু বলে বসলেন, তবে একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলুন। একটা জ্যান্ত কালো মুরগি ওনার জন্য নিয়ে যাবেন। মুরগিটা ওনার হাতে দেওয়ার পর খানিকটা সময় উল্টো দিকে ঘুরে বসবেন। ওনার দিকে ভুলেও কিন্তু দেখবেন না। যদিও জানি না ওনাকে আদৌ পাওয়া যাবে নাকি। ভাগ্য ভালো হলে পেয়ে যাবেন আশা করি। যান। বাবা, এ কেমন তান্ত্রিক! ঠিক আছে, তাই করব। নমস্কার, এবার আসি। হ্যাঁ, কোথায় এলাম মাস্টার? কালীতলার শ্মশান। রামেশ্বরবাবু এই শ্মশানের কথাই বলেছিলেন। শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে, তাই না মাস্টার? শ্মশানে এমনটা হয় বটে প্রায়। কিন্তু এখানে তো কাউকে। সুমন্ত বাবুর কথা শেষ হওয়ার আগেই তার হাতে ধরে রাখা কালো মুরগিটা তীব্র প্রতিবাদে কুক কুক শব্দ করে ডেকে উঠল। বোধহয় সে বুঝেছে যে মৃত্যুর গন্ধ যেখানে এত তীব্র, সেখানে তাকে নিয়ে আসার মানে একটাই, স্বয়ং মৃত্যু। মশাই দেখুন তো, ওখানে কেউ যেন বসে রয়েছে না? একটি জ্বলন্ত চিতার সামনে একটা আবঝা কালো অবয়বকে এইবার স্পষ্ট চোখে পড়ল। এক দীর্ঘ বলিষ্ঠ শরীরী অবয়ব ওনাদের দিকে এগিয়ে আসছে। তাঁর সারা শরীর জুড়ে সাদা ছাই মাখা, ঊর্ধ্বাংশ অনাবৃত, পরনে শুধু এক টুকরো কাপড় যা তার নিচের অংশটাকে ঢেকে রেখেছে। তোদের সাহস তো কম নয়, হ্যাঁ? কালীতলা শ্মশানে এই রাতের বেলা মরতে এসেছিস? জানিস না এই সময় ওরা আসে? ওদের যে বড্ড খিদে। ক্ষমা করবেন, আমরা বুঝতে পারিনি। বিপদে পড়েছিস, তাই না? হ্যাঁ, বিপদে পড়েই তো আসা। আচ্ছা, আপনি কি জটাধর তান্ত্রিক? আসলে একটা বড় সমস্যা নিয়ে জ্যোতিষী রামেশ্বর বাগচির কাছে গিয়েছিলাম। তিনি বললেন যে এই সমস্যার সমাধান তিনি করতে পারবেন না, তাই উনি এখানে পাঠালেন। আপনি নিঃসন্দেহে জটাধর তান্ত্রিক, তাই না? তান্ত্রিক? পরনে কৌপিন পরে ছাই মেখে শ্মশানে বসলেই তান্ত্রিক হওয়া যায় না রে, তান্ত্রিক হওয়া যায় না। চাই কঠোর সাধনা, অধ্যাবসায়, পরলৌকিক আর দিব্য জ্ঞান। দে আগে মুরগিটা দে দেখিনি। সুমন্ত বাবুর হাত থেকে জ্যান্ত কালো মুরগিটা এক প্রকার ছিনিয়ে নিলেন তিনি। এরপর এক হাতে তার গলাটা চেপে ধরে বলে উঠলেন, বড্ড খিদে পেয়েছে, আগে খেতে দে। চোখের নিমেষে সেই মুরগির গলা লক্ষ্য করে তার কালো হয়ে যাওয়া খয়াটে দাঁত বসিয়ে এক কামড়ে ছিঁড়ে নিলেন তার মাথা। উষ্ণ গরম রক্ত ছিটকে এসে ওনার মুখে পড়ল। নিভু নিভু চিতার আগুনে সেই মুখ বড়ই ভয়ঙ্কর দেখাচ্ছিল। এই দৃশ্য চোখে দেখা যায় না। পেছনে মুখ ঘোরান মশাই। ওই জ্যোতিষী কি বলেছিল মনে নেই? একদম খেয়াল ছিল না। দুজনেই উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতেই কানে ভেসে এলো খাওয়ার কচর মচর শব্দ। বেশ খানিকটা সময় এইভাবেই কাটল। কিছুক্ষণ পরে তান্ত্রিকের ডাক পেতেই ঘুরে দাঁড়ালেন দুজনে। ওই বাড়িতে যিনি আছেন তাকে হারানো অত সোজা নয়। কিন্তু আমরা তো আপনাকে কিছু জানাইনি এখনো। আমায় কোনো কিছু বলার প্রয়োজন হয় না, আমি সব জানি। তুই তো মহাপাতক। যে অন্যায় তুই করেছিস
তার শাস্তি তোকে পেতেই হবে। অন্যায় শাস্তি? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। বউ মেয়ে ঠাকুর ঘরে লুকিয়ে থাকলে কি ওরা কোনো ক্ষতি করতে পারবে না? আপনি কি করে জানলেন? প্রশ্ন নয়, অযথা প্রশ্ন করা আমি পছন্দ করি না। আপনি যে জটাধার অঘরী সন্ন্যাসী সেটা রামেশ্বর বাবুর মুখে আগেই শুনেছিলাম। তার কথা শুনে বুঝেছিলাম পারলে আপনিই পারবেন। এখন সেই ব্যাপারে আমি নিশ্চিত হলাম। আপনায় খুলোয় না আবার দোসর। মানে ঠিক ঠিক বুঝলাম না। সবই মায়ার খেলা, বিধির বিধান, সবই যে তার ইচ্ছে। তুই কার ডেরায় বাসা বেঁধেছিস জানিস? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋণানুবন্ধনা, বুঝলি রে বেটা? ঋণানুবন্ধনা। কর্মচক্রে একই সাথে আরাধ্যা দেবী আর উৎসর্গীকৃত বলি সকলেই বাঁধা পড়েছে যে। আপনি কি বলছেন? সত্যি কিছুই বোধগম্য হচ্ছে না। বলবো সব বলবো, তবে একটা কথা শুনে যা। ওই দুষ্ট শক্তি রামেশ্বরকেও ছাড়েনি। মানে? সে খানিক আগেই মারা গিয়েছে। যেই তোকে সাহায্য করতে এগিয়ে আসবে ও কাউকে ছাড়বে না, কাউকে না। এখন চল, আর দেরি নয়। মুহূর্তের মধ্যে বিপদ আসতে পারে। ওরা ভ্রম সৃষ্টি করে, মায়াজাল ছড়িয়ে শিকারকে নিজের বশে আনে। চল এক্ষুনি চল। মা 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 মনে হয় বাবা আর রথিন মাস্টার ফিরে এসেছে। দরজায় কি যেন টোকা দিয়ে চলেছে। যাস না মা, দরজা খুলিস না মেয়ে, খুলিস না মা। তোর বাবা বারবার সাবধান করে দিয়ে গিয়েছে। কিন্তু মা, ওনারা এলে দরজা খুলবে কে? আমাদের তো ঠাকুর ঘরে বাইরে বেরোতেই হবে। দরজা খুলিস না মা, বলছি তো না। চুপ করে বসে থাক। কিন্তু এইভাবে কতক্ষণ মা? নিজের বাড়িতে নিজেরাই ঘরবন্দি। এর চেয়ে তো কলকাতায় ভালো ছিলাম। আজ নয় কাল আমিও একটা চাকরিতে ঢুকে সংসারের হাল ধরতাম। এইভাবে ভয় তো বাঁচতে হতো না। এমন হতে থাকলে তো দরজাটা ভেঙে যাবে মা। তোর বাবা কি ওইভাবে দরজা পেটাতে পারে? এ নিশ্চয়ই সেই অপশক্তির কাজ। কিন্তু না বেরোলে জানবো কি করে? কিরে মা, দরজাটা খোল। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? দরজা খোল। ওই যে, এটা তো বাবার গলা। বৌদি, দরজাটা দয়া করে খুলে দিন, আমরা চলে এসেছি। এবার তো কোনো ভয় নেই, রথিন মাস্টারও সাথে আছে। আমার এবার খুব জোরে বাথরুম পেয়েছে। এভাবে কতক্ষণ চেপে রাখবো বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে খুব সাবধানে দরজাটা খুলে একবার বাইরেটা দেখ। বিপদ বুঝলে আবার দৌড় দেবো। ঠিক আছে মা। ঠাকুর ঘরের দরজাটা সামান্য ফাঁক করতেই ঘরের বাইরে একটা অস্ফুটে খিলখিল হাসির শব্দ শুনতে পাওয়া গেল। চোখের সামনে একটি ছোট্ট মেয়ের অস্বচ্ছ অবয়ব ছোট্ট দুটি পায়ে ধূপধাপ শব্দ করতে করতে বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্তে মিলিয়ে গেল। দৃশ্যটা দেখেই সে ঠাকুর ঘরের দরজাটা সজোরে বন্ধ করে হাঁপাতে লাগলো। কিরে, কি হলো? জানি না মা, একটা মেয়েকে দেখলাম। মেয়ে? প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দরজায় আবারও আঘাত পড়ল, আর সাথে এক জান্তব স্বর ভেসে এলো। কি ভেবেছিস তোরা? এইভাবে নিজেদের বাঁচাতে পারবি? আমরা তোমার কি ক্ষতি করেছি? অপবিত্র করেছিস আমার ভিটে মাটি, তোরা অপবিত্র করেছিস, তোদের মুক্তি নেই। হঠাৎ তারা দেখতে পেল দরজার ফাঁক গলে কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করছে।
মুহূর্তের ভগ্নাংশে সেই কালো ধোঁয়া সুপ্রীতি দেবীর শরীরে এসে প্রবেশ করতেই উনি খাড়া হয়ে উঠে দাঁড়ালেন। মা, তোমার কি হয়েছে? খিলখিল করে হেসে উঠলেন তিনি। ধীরে ধীরে দুই হাত পায়ে ভর করে দেওয়াল বেয়ে কড়িকাঠের দিকে উঠে যাচ্ছেন। না 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 না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দরজা ঠেলে শ্রী বাইরে বেরোতেই এক অস্বচ্ছ ধোঁয়া ধোঁয়া শরীর তার সামনে এসে দাঁড়াল। পরনে আধময়লা ছিঁড়া শাড়ি, মাথার চুল জট পাকানো, চোখের নিমেষে মেয়েটি শূন্যে ভেসে উঠল। তার খোলা চোখের দিকে তাকাতেই শ্রীয়ের চোখ দুটো ধক করে চলে উঠল। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করল। সুমন্তবাবু আর রথিন মাস্টার জটাধর তান্ত্রিককে সাথে নিয়ে এসে পড়েছেন বাড়িতে। দরজায় ধাক্কা দিচ্ছেন, কিন্তু কেউ ভেতর থেকে এসে দরজা খুলছে না। এই মাস্টার, কি একটা গন্ধ বেশি আসছে না? হ্যাঁ, আমিও পাচ্ছি, কিন্তু তার চেয়েও চিন্তার বিষয় ওরা দরজা খুলছে না কেন? কিছুই তো বুঝতে পারছি না। ওরা খুলবে না, খুলবে না ওরা। তোরা সরে দাঁড়া, সরে দাঁড়া, আমি দেখছি। দরজায় হাত দিয়ে জটাধর তান্ত্রিক অদ্ভুত এক অজানা মন্ত্র পাঠ করতেই মুহূর্তের মধ্যে দরজাটা সশব্দে খুলে গেল। আর তার সাথেই বিরাট কালো জলের দিঘির পার থেকে হাড় হিম করা এক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। রান্নাঘরের দিকে চল এক্ষুনি, নইলে নইলে সর্বনাশ হবে, চল। ঠিক কি হয়েছে ওনারা বুঝে ওঠার আগে নাকে কেরোসিন তেলের গন্ধ ভেসে এলো। সুমন্তবাবু ছুটে যাওয়ার পর দেখতে পেলেন ঘরময় দেশলাই কাঠি ছড়িয়ে রয়েছে। আবার স্ত্রী গতকালের মতন সম্পূর্ণ নগ্ন শরীরে দাঁড়িয়ে রয়েছে। তার সারা শরীর জুড়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে কেরোসিন তেল। জটাধর তান্ত্রিক স্ত্রীর কপালের ঠিক মাঝে নিজের বুড়ো আঙুল চেপে ধরে প্রশ্ন করল, আমি জানি তুই কে, কিন্তু এই মেয়েটিকে কেন মারতে চাইছিস? বলবো না। তোকে বলতেই হবে। না না না, বলবো না। এসে গেছে, সে এসে গেছে, তোরা কিছু করতে পারবি না, কিছু না। পিছন থেকে এক খিলখিলে হাসির শব্দ পেতেই সবাই দেখলেন হাতের পাতা দুটো পেছনে করে শরীরটা সামনে ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছেন সুপ্রীতি দেবী। সুপ্রীতি, তুমি? কামিনী। নামটা জটাধর তান্ত্রিকের মুখ দিয়ে বেরিয়ে আসতেই বাইরে থাকা এক বিরাট কালো ধোঁয়ায় ঢাকা অবয়ব তীক্ষ্ণ কণ্ঠে গর্জন করে বলে উঠল, আমার মাটি দখল করে বসত বাড়ি তৈরি করা স্পর্ধা হয় কি করে তোদের? হ্যাঁ, স্পর্ধা হয় কি করে? এই জমি আমার নামে উৎসর্গীকৃত, এখানকার সকল বস্তু আমার ভোগ্য। এখানে থাকবি অথচ ভোগ দিবি না, সে কি হয় বল? এই বিষয়ে আগেই খানিক আন্দাজ করতে পেরেছিলাম। আমরা কিছুই বুঝতে পারছি না বাবা। কে এই কামিনী? মা কালীর 64 যোগিনীর মধ্যে একজন হলো এই কামিনী। ঠিক যেমন বহুরূপা, তারা, যমুনা, ক্ষেমাঙ্করী, নরসিংহী কিংবা যক্ষিণী, ঠিক তেমনই হচ্ছে কামিনী। এই শক্তির সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই, তবে তবে তোরা যে তার মাটি দখল করে রয়েছিস। আমি এখনো কিছু বুঝতে পারলাম না। কামিনী নামের এই যোগিনীর সাথে এসবের সম্পর্ক কি? বহুকাল আগে যখন এই গ্রাম প্রত্যন্ত ছিল, ঠিক সেই সময় এই জমিতে এক সদাশয় ব্রাহ্মণ দরিদ্র দূর করতে এবং মহাজাগতিক শক্তি লাভ করতে
কামিনীকে আহ্বান জানিয়েছিল। কামিনী হলো কামের দেবী, অতি প্রাকৃতিক ক্ষমতার আধার। কিন্তু সেই আধারকে ধারণ এবং নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন হয় কঠিন সাধনা, দিতে হয় নিজের রক্তের বলিদান। সেই ব্রাহ্মণ সন্তান এই কাজে অপারগ হয়েছিলেন। কামিনীর সাক্ষাৎ দর্শন পাওয়ার পর তিনি তার নিজের মেয়ে আর স্ত্রীর গলা কেটে তাদের রক্ত কামিনীর পায়ে উৎসর্গ করেন। কিন্তু ফল হয়নি। কামিনী কামগ্রস্ত। তাকে তৃপ্ত করা অত সোজা নয়। তাই সাময়িকভাবে ক্ষমতা পেলেও তাকে তৃপ্ত করতে না পারায় কামিনী তার দেহ থেকে প্রাণ বায়ু শুষে নেয়, আর এই সমস্ত জমি সে নিজের দখলে নিয়ে নেয়। যোগ বলে আমি এসব আগে জানতে পেরেছিলাম। এই কামিনী এতদিন ধরে ওই ব্রাহ্মণের স্ত্রী আর কন্যার অতৃপ্ত প্রেতকে চালনা করে এসেছে। এমনকি রামেশ্বরকেও সেই নিজের বশে এনে আত্মহত্যা করতে বাধ্য করেছে, যেটা যেটা খানিক আগে তোর মেয়েকে দিয়েও করাতে যাচ্ছিল। এই ভিটে আমার, ওই দুটো প্রাণ আমার। তোরা সাহায্যের জন্য এদিক সেদিক গিয়েছিস, কিন্তু কিন্তু একবারও ক্ষমা চাসনি। ওই নিম গাছেই যে তার অধিষ্ঠান। এখনো সময় আছে, এখনো সময় আছে। ক্ষমা চেয়ে এই বাড়ির মায়া ত্যাগ করে দে। এই মাটিতে বাস্তু দোষ রয়েছে। হাঁটুতে ভর দিয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন সুমন্তবাবু। এদিকে সেই তান্ত্রিক এক হ্যাচকা টানে স্ত্রীকে রান্নাঘর থেকে টেনে বের করে সুপ্রীতির পাশে দাঁড় করিয়ে দুজনের কপালের মাঝে হাত রেখে বীর বীর করে মন্ত্র পাঠ করতে লাগলেন। ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি নিজের ভিটে মাটি কেউ দখল করে বসলে কতটা খারাপ লাগে, কিন্তু যা করেছি সেটা ইচ্ছাকৃত নয়। আমার স্ত্রী বা মেয়ের এতে কোনো দোষ নেই। আমাদের মুক্তি দাও কামিনী, আমাদের মুক্তি দাও। আমরা কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব আমরা। মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে শ্রী আর সুপ্রীতির শরীরটা থর থর করে কাঁপতে কাঁপতে শূন্যে ভাসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে একরাশ কালো ধোঁয়া তাদের মুখ থেকে বাইরে বেরিয়ে এলো। এরপর চারিদিকে ঘুরপাক খেতে খেতে বাইরে দাঁড়িয়ে থাকা ওই অবয়বের শরীরে গিয়ে মিশে গেল। দুটো শরীর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে বাইরে দাঁড়িয়ে থাকা সেই কালো জমাট বাঁধা অন্ধকার বাতাসে মিশে গেল। যাক যাক, আর কোনো চিন্তা নেই। আপনি আমাদের রক্ষা করলেন বাবা। আমি কে রে? সবই যে তাঁর ইচ্ছে। আমরা কালকেই এই বাসস্থান ছেড়ে দেব। যা, তাতেই তোদের মঙ্গল। সব শক্তির বিরুদ্ধে হয়তো আমরা লড়তে পারি না, কখনো কখনো সেগুলোকে সম্মুখীন করার বদলে পিছিয়ে আসাও ভালো। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, জটাধর তান্ত্রিকের জন্য সুমন্ত কি উপহার নিয়ে গিয়েছিলেন? শুনছিলেন আমাদের আজকের গল্প কামিনীর তেষ্টা। গল্পকার শ্রী আর্য রায়। গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং সুমন্তের ভূমিকায় আমি সায়ন। জটাধর তান্ত্রিক অর্ণব, রথিন প্রিয়াংশু, শ্রীপর্ণা পিয়ালি, কামিনী অস্মিতা, মেয়ের আত্মা মুক্তি।
সুপ্রীতি, খুশি, রামেশ্বর, লিও। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আমি সায়ন। সহযোগিতায় রনিত, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী আর্য রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।